প্রাকৃতিকগত দিক থেকে ভারতবর্ষ দাঁড়িয়ে আছে এক প্রলয়ঙ্করী অবস্থার প্রাক মুহূর্তে। ভারতবর্ষ দাঁড়িয়ে আছে প্রাকৃতিকগত কারণে এক ভয়ঙ্কর পরিস্থিতির প্রাক মুহূর্তে, যেখান থেকে যে কোনো সময় ভারতবর্ষ হয়ে উঠতে পারে মরুভূমি। যে কোনো সময় একটা বিস্তীর্ণ অঞ্চল শুকিয়ে যেতে পারে। কথা বলছি আরাবল্লী পর্বত নিয়ে। আরাবল্লী পর্বত কোনো সাধারণ পাহাড় নয়। এই পাহাড় কেবল পাথর আর মাটির স্তূপ নয়, এটি ভারতের ভূতাত্ত্বিক ইতিহাসের জীবন্ত সাক্ষী। ভারতবর্ষের বহু ইতিহাসের সাক্ষী এই আরাবল্লী পর্বত। আজ যখন উন্নয়নের নামে পাহাড় কাটা হচ্ছে, বন উজাড় হচ্ছে, তখন প্রশ্ন উঠে আসে, পাহাড় কি কাগজের সংজ্ঞায় তৈরি হয় নাকি প্রকৃতির দীর্ঘ ইতিহাসে তৈরি হয়? আজকের ভিডিওতে আমরা জানবো আরাবল্লী পর্বতের ইতিহাস কি, এর বিস্তৃতি কোথায়, কেন কর্পোরেটদের নজর সেখানে, এর পরিবেশগত মানব জীবনের উপর গুরুত্ব কতটা, আর আদালতে এই পাহাড় নিয়ে কি নির্দেশ দিয়েছে, আর সবশেষে আমরা জানবো আরাবল্লী পর্বত ধ্বংস হলে ভারতের কি ভয়াবহ ক্ষতি হতে পারে। তাহলে দেরি না করে শুরু করা যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। আরাবল্লী পর্বতের ইতিহাস কতদূর আমরা প্রথমেই জানার চেষ্টা করি। আরাবল্লী পর্বত পৃথিবীর অন্যতম প্রাচীন পর্বতমালা। ভূতাত্ত্বিক গবেষণা অনুযায়ী এটি প্রায় 300 থেকে 350 কোটি বছর আগের। এই পর্বতমালার জন্ম হয়েছে তখন যখন পৃথিবীর ভূত্বক স্থিতিশীল ছিল না। আরাবল্লী গঠিত হয়েছিল ভূত্বকের ভাঁজ পড়ার ফলে, যাকে ভূবিজ্ঞানের ভাষায় বলা হয় ফোল্ড মাউন্টেন। একসময় এই পর্বতমালা হিমালয়ের মতোই উঁচু ছিল, কিন্তু কোটি কোটি বছর ধরে বাতাস, বৃষ্টি ও প্রাকৃতিক ক্ষয়ের কারণে এর উচ্চতা ধীরে ধীরে কমে গেছে। এই কারণে আজ আরাবল্লী তুলনামূলক নিচু পাহাড় হলেও এর ভূতাত্ত্বিক গুরুত্ব কিন্তু কমেনি, বরং বলা যায় আরাবল্লী হলো ভারতের প্রাকৃতিক ইতিহাসের সবচেয়ে পুরনো অধ্যায়। এখন কথা হচ্ছে আরাবল্লী পর্বত কতটুকু বিস্তৃত। আরাবল্লী পর্বত প্রায় 695 কিলোমিটার দীর্ঘ। এই পর্বতমালা বিস্তৃত হয়েছে গুজরাটের পালানপুর অঞ্চল থেকে শুরু করে রাজস্থান, হরিয়ানা ও দিল্লির রায়সেনা হিল পর্যন্ত। ভাবা যায় সমগ্র উত্তর পশ্চিম ভারতের একটা ঢাল হিসাবে দাঁড়িয়ে আছে সেই আরাবল্লী পর্বত। এই পাহাড় রাজস্থানের পূর্ব ও পশ্চিম অংশকে প্রাকৃতিকভাবে আলাদা করেছে। একদিকে থর মরুভূমি, অন্যদিকে অপেক্ষাকৃত উর্বর অঞ্চল। আরাবল্লী না থাকলে থর মরুভূমি অনেক আগেই পুরো পূর্ব ভারতকে গিলে ফেলত। এই পর্বতমালাই রাজস্থান, হরিয়ানা ও দিল্লির জন্য একটি প্রাকৃতিক ঢাল হিসাবে কাজ করে। সমৃদ্ধ রাজস্থান, সমৃদ্ধ হরিয়ানা বা সমৃদ্ধ দিল্লি কল্পনাই করা যেত না। ভাবা যায় আরাবল্লী পর্বত ভারতের জন্য, ভারত আত্মার জন্য কি গুরুত্ব বহন করে। আরাবল্লী পর্বত ভারতের পরিবেশগত ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই পাহাড় মৌসুমী বায়ুকে প্রভাবিত করে। আরাবল্লীর কারণে রাজস্থানের পূর্বাংশে বৃষ্টিপাত সম্ভাবনা তৈরি হয় এবং সেখানে বৃষ্টিপাত হয়। এটি ভূগর্ভস্থ জলস্তর রিচার্জ করতে সাহায্য করে। আরাবল্লী অঞ্চলের বহু নদী, ছোট নালা ও জলধারার সৃষ্টি হয়েছে। এই পাহাড় বৃষ্টির জল ধরে রেখে ধীরে ধীরে মাটির ভেতরে পাঠায়, যার ফলে পানীয় জলের উৎস টিকে থাকে। জৈব বৈচিত্র্যের দিক থেকে আরাবল্লী অত্যন্ত সমৃদ্ধ। এখানে বিভিন্ন প্রজাতির গাছ, পাখি, বন্যপ্রাণী ও কীট পতঙ্গ বাস করে। এই পাহাড় না থাকলে একটি সম্পূর্ণ ইকোসিস্টেম ধ্বংস হয়ে যাবে, আর এখান থেকে শুরু হবে প্রলয়ঙ্করী অবস্থা, যা ভারত নামক দেশটাকে ধ্বংস করে দিতে পারে। আরাবল্লী পর্বত নিয়ে আদালত কি নির্দেশ দিয়েছে? ভারতের সুপ্রিম কোর্ট একাধিকবার আরাবল্লী পর্বত সংরক্ষণের পক্ষে নির্দেশ দিয়েছে। আদালত স্পষ্টভাবে বলেছে যে আরাবল্লী পর্বত পরিবেশগতভাবে সংবেদনশীল অঞ্চল এবং এটাকে ভারত আত্মা বলেও সুপ্রিম কোর্ট সেই
ভার্ডিক্টে প্রকাশ করেছে। আদালতের নির্দেশ অনুযায়ী এই অঞ্চলে অবৈধ খনন কার্যক্রম বন্ধ করতে হবে এবং বনাঞ্চল ধ্বংস করা যাবে না। কিন্তু সাম্প্রতিক সময়ে একটি বিতর্কিত সংজ্ঞা সামনে এসেছে, যেখানে বলা হয়েছে যে ভূমি পাশের জমি থেকে 100 মিটারের কম উঁচু তাকে পাহাড় বলা যায় না। এই সংজ্ঞা অনুযায়ী আরাবল্লী প্রায় 90% এলাকা পাহাড়ের সংজ্ঞা থেকে বাদ পড়ে যায়। এর ফলে এই এলাকাগুলিতে সংরক্ষণের বাইরে রাখার চেষ্টা করা হচ্ছে। নজর আসছে কর্পোরেটরদের। আর এই বিষয়টি নিয়ে পরিবেশবিদ ও নাগরিক সমাজের গভীর উদ্বেগ প্রকাশ করছে। আমরা নাগরিক হিসাবে অত্যন্ত আতঙ্কের মধ্যে রয়েছি। আরাবল্লী পর্বত নিয়ে এত লোভের কারণটা কি? আরাবল্লী পর্বত খনিজ সম্পদে সমৃদ্ধ। এই অঞ্চলে রয়েছে তামা, দস্তা, সীসা, মার্বেল, গ্রানাইট। এই খনিজ সম্পদের লোভেই দীর্ঘদিন ধরে অবৈধ খনন চলছে। এর ফলে পাহাড় কাটা হচ্ছে, বন উজাড় হচ্ছে এবং পরিবেশের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজকে ভারতবর্ষের বিভিন্ন শহর পৃথিবীর দূষিততম শহরের সংজ্ঞা পাচ্ছে। আর দিল্লির অবস্থা আমরা সবাই জানি। খনিজ সম্পদ কয়েক বছরের জন্য লাভজনক হতে পারে, কিন্তু পাহাড় ধ্বংস হলে তার ক্ষতি শতাব্দী ধরে বহন করতে হবে। আজ আরাবল্লী পর্বত ধ্বংসের পেছনে সবচেয়ে বড় কারণ হলো কর্পোরেটরদের মুনাফার লোভ। উন্নয়নের নামে, শিল্পের প্রয়োজনে এবং খনিজ আহরণের অজুহাতে পাহাড় কাটা হচ্ছে নির্বিচারে। এখানে উন্নয়ন শব্দটি ব্যবহার করা হলেও বাস্তবে লাভবান হচ্ছে অল্প কয়েকটি কর্পোরেটর গোষ্ঠী। কর্পোরেটর সংস্থার লক্ষ্য স্বল্প সময়ে সর্বোচ্চ মুনাফা লাভ করা। কিন্তু পাহাড়, বন এবং জল সম্পদ ধ্বংস হলে তার ক্ষতি বহন করতে হয় দেশের সাধারণ মানুষকে। খনিজ কয়েক বছরে শেষ হয়ে যায়, কিন্তু পরিবেশ ধ্বংস হলে তার প্রভাব শতাব্দী থেকে শতাব্দী থেকে যায়। আরাবল্লী অঞ্চলে খনন কার্যক্রম বাড়ার ফলে বন উজাড় হচ্ছে, ভূগর্ভস্থ জল নেমে গেছে এবং স্থানীয় মানুষের জীবন ও জীবিকা বিপন্ন হচ্ছে। এই ক্ষতির দায় কর্পোরেটর সংস্থাগুলি নেয় না, দায় বহন করতে হয় রাষ্ট্র নাগরিকদের। তাহলে রাষ্ট্রের দায়িত্ব কোথায়? সবচেয়ে উদ্বেগের বিষয় হলো আইন ও নীতির ফাঁক ফোকরগুলি ব্যবহার করে কর্পোরেটর স্বার্থকে বৈধ করার চেষ্টা চলছে। পাহাড়ের সংজ্ঞা বদলানো, সংরক্ষিত এলাকা সংকুচিত করা, এসবের পেছনে মূল উদ্দেশ্য একটাই, কর্পোরেটর মুনাফার পথ পরিষ্কার করা। এখানে প্রশ্ন উঠে আসে, উন্নয়ন কার জন্য? দেশের মানুষের জন্য, নাকি কিছু কর্পোরেটর সংস্থার বা প্রতিষ্ঠানের লাভের জন্য? যদি উন্নয়নের নামে প্রকৃতিকে ধ্বংস করতে হয়, যদি ভবিষ্যৎ প্রজন্মের জল, বাতাস ও জমি নষ্ট হয়, তাহলে সেই উন্নয়ন কিসের উন্নয়ন? সেই উন্নয়ন প্রকৃত উন্নয়ন নয়, তা হলো পরিকল্পিত ধ্বংস। একটি দেশ তখনই শক্তিশালী হয় যখন তার উন্নয়ন ও পরিবেশের মধ্যে ভারসাম্য থাকে। এবং বিশ্ব সংস্থা এই অশনি সংকেতের কথা বারবার দিয়ে যাচ্ছে। কিন্তু কর্পোরেটরদের মুনাফা যদি দেশের স্বার্থের উপরে রাখা হয়, পরিবেশের স্বার্থের উপরে রাখা হয়, তাহলে সেই দেশ ধীরে ধীরে তার নিজের ভিত্তি এবং ঐতিহ্যকে ধ্বংস করে ফেলে এবং এক প্রলয়ঙ্করী অবস্থার সম্মুখীন হয়। এবার বলবো, আরাবল্লী ধ্বংসের ফলে সম্ভাব্য কি বিপর্যয় আসতে পারে। বারবার একটা কথা বলেছি যে প্রলয়ঙ্করী অবস্থার তৈরি হতে পারে। যদি আরাবল্লী পর্বত ধ্বংস হয়ে যায়, তাহলে তার প্রভাব হবে সুদূর প্রসারী ও ভয়াবহ। প্রথমত, থর মরুভূমি দ্রুত পূর্ব দিকে বিস্তার লাভ করবে। সমৃদ্ধ দিল্লি, হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশ হয়ে উঠবে মরুভূমি। দ্বিতীয়ত, ভূগর্ভস্থ জল ধীরে ধীরে নেমে যাবে। পানীয় জলের সংকট মারাত্মক আকার ধারণ করবে। তাপমাত্রার বৃদ্ধি পাবে, হিট ওয়েভের সংখ্যা বাড়বে, মানুষের স্বাভাবিক জীবন কঠিন হয়ে উঠবে। ধূলি, ঝড়, বায়ু দূষণ বেড়ে যাবে। শ্বাসকষ্ট, ফুসফুসের রোগ এবং নানা স্বাস্থ্য সমস্যা দিন দিন বৃদ্ধি পাবে। সবশেষে বলা যায়, আরাবল্লী ধ্বংস মানে শুধুমাত্র একটি পাহাড় ধ্বংস নয়, এটি মানুষের ভবিষ্যৎ ধ্বংসের পথে ঠেলে দেওয়া। আর ভারতবর্ষের দিল্লি, হরিয়ানা, গুজরাট, পাঞ্জাব এই সমস্ত
অঞ্চল যদি ধ্বংস হয়, উত্তরপ্রদেশ যদি ধ্বংস হয়, ভারতবর্ষকে আর খুঁজে পাওয়া যাবে না। এটা ভারত মায়ের আত্মার উপর আঘাত। আরাবল্লী পর্বত কোনো রাজ্যের সম্পত্তি নয়, এটি কোনো সরকারের একক সম্পত্তি নয়, এটি ভারতের প্রাকৃতিক ঐতিহ্য ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা। পাহাড় একবার ধ্বংস হলে তাকে আর ফিরিয়ে আনা যায় না। লক্ষ লক্ষ বছর পাহাড়ে তার ঐতিহ্য নিয়ে নিজেকে গড়ে তোলে। তাই আজ আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি অন্ধ উন্নয়ন চাই না টেকসই ভবিষ্যৎ চাই। এই ভিডিওটি শেয়ার করুন, কারণ পাহাড় নিজে কথা বলতে পারে না, পাহাড় আমাদের রক্ষক, আর পাহাড়কে রক্ষা করার দায়িত্ব আমাদের, কেননা পাহাড় আমাদের রক্ষা করে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। অবশ্যই ভিডিওটা লাইক করেন, শেয়ার করেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।